ইসরায়েলি বাহিনীর উপর আইইডি হামলা, বোমার আঘাতে জ্বলছে গাজা, সৌদিতে হচ্ছে ডিজে পার্টি। গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলি সেনা শিক্ষাবিদদের পিটিশনে স্বাক্ষর। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান। যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে চায় তুরস্ক। ভারতে হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ, নতুন বিতর্কের ঝড়। এবং ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে ম্যাক্রোকে এড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলি বাহিনীর উপর আইইডি হামলা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি হামলা হয়েছে, এমন দাবি করেছে সেখানকার যোদ্ধা দল জেনিন ব্রিগেড। আল জাজিরা শুক্রবার 11 এপ্রিল প্রতিবেদনে বলা হয়, জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বিস্ফোরক আইইডি হামলার দাবি করেছে। আল জাজিরা আরবি সংবাদদাতারা জানান, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড তার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে তারা বলেছে, একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকে প্রস্তুত করা হয়েছিল এবং জেনিনের সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশপথে শত্রুর যানবাহন পৌঁছালে তা বিস্ফোরণ ঘটানো হয়। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। আল জাজিরা বলছে, সংবাদদাতারা এই বিষয়ে খোঁজ রাখছেন। কোনো পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে তারা পাঠকদের জানিয়ে দেবে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বা পিআইজের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নও নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে। কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে, তবে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় বিস্তারিত এখনো জানা যায়নি। প্রসঙ্গত, ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই সময় নাবলুসের পুরাতন শহরের নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খোয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা। বৃহস্পতিবার 10 এপ্রিল ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় সামেরের বাড়িটি আচমকা ঢুকে পড়ে তারা। একই সময় ইসরায়েলি সেনাবাহিনী নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তারা বাড়ি থেকে ফিলিস্তিনিদের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায়। ইসরায়েলি বাহিনী মধ্য নাবলুসের পুরাতন শহরে হামলা চালিয়েছে। আজাজ মসজিদের সামনে সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে এবং গ্রেটে সালাউদ্দিন মসজিদের চারপাশে স্থলবাহিনী ঘিরে রেখেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরাতন শহরের আকাবা পাড়ায় একটি ফিলিস্তিনি বাড়িতে অভিযান চালানো হয়েছে। গত মাসে ইসরায়েলি বাহিনী পুরাতন শহরের বেশ কয়েকটি মসজিদ তল্লাশি করে এবং লুটপাট চালায়। এ নিয়ে শহরগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বোমার আঘাতে জ্বলছে গাজা, সৌদিতে হচ্ছে ডিজে পার্টি। গাজা ইসরায়েলি বর্বরতা আরব দেশগুলো ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যে সৌদি আরবে আয়োজন করা হয়েছে ডিজে পার্টির। পবিত্র মদিনা শহরে খুব কাছে এই আয়োজন করা হয়। 550 দিনের বেশি সময় ধরে জ্বলছে গাজা। আগুন রক্ত ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে প্রিয়জনের মরদেহ হন্যে হয়ে খুঁজে চলেছেন অনেকে। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ। গাজায় এখন একমুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা। নেই খাবার, পানি, বিদ্যুৎ, প্রয়োজনীয় কাপড়। চিকিৎসা নেওয়ার জন্য যে হাসপাতাল প্রয়োজন তাও গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু সেনারা। বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে উপত্যকাটির মসজিদগুলো। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতার নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে, তখন আরব দেশগুলোতে চলছে নাচ গান আর আতশবাজি উৎসব। চলতি সপ্তাহেই সৌদি আরবের আল উলার জাবাল আল ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির। বিখ্যাত এলিফেন্টের রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচ গানে মেতেছেন তরুণ তরুণীরা, যা এরই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। এর আগে চলতি মাসে উৎসবের আলোয় আলোকিত হয় কাতারের আকাশ। ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন জ্বলছে, ঠিক তখন আতশবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করে দেশটি। লুসেল শহরের উৎসবে অ্যাক্রোবেটিক শো, আতশবাজি ও রাতের আকাশের ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলি সেনা শিক্ষাবিদদের পিটিশনে স্বাক্ষর। ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং বন্দীদের মুক্তির আহ্বান জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী ও বিশিষ্ট শিক্ষাবিদরা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। হাজার হাজার ইসরায়েলি সেনা চিকিৎসক ও শিক্ষাবিদ এই পিটিশনে যোগ দিয়েছেন, যা সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পিটিশনে স্বাক্ষরকারী ব্যক্তির মধ্যে 2000 ইসরায়েলি একাডেমিক ব্যক্তি, 100 সেনা চিকিৎসক এবং শত শত রিজার্ভ বা সংরক্ষিত সেনা সদস্য রয়েছেন। এই পিটিশনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি এবং এটি সংশ্লিষ্ট পেশাজীবীদের দ্বারা সংগঠিত হচ্ছে, সামরিক রেডিও জানিয়েছে।
জানিয়েছে যে বেশিরভাগ স্বাক্ষরকারী বর্তমানে রিজার্ভ সেবায় আছেন এবং আগামী দিনে আরও চিকিৎসক এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি সরকার গাজায় এখনো 59 জন বন্দী আটক রাখার কথা জানিয়েছে, যার মধ্যে অন্তত 22 জন জীবিত আছেন। এই বন্দীদের মুক্তির জন্য গাজার যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের একটি দ্বিতীয় পর্যায়ে পরিকল্পনা করা হয়েছিল। এটি ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং স্থায়ী যুদ্ধ বন্ধ করতে হবে। তবে ইসরায়েল আবার হামলা চালিয়ে জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং গাজার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। গত 7 অক্টোবর 2023 সালে হামাস হামলার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার অন্তত 50,800 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক আদালত গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও রয়েছে। গাজার পরিস্থিতি এবং ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। পিটিশনে স্বাক্ষরকারী ইসরায়েলি নাগরিকদের আহ্বান বিশ্বের কাছে গাজার সংকট সমাধানে নতুন এক সুযোগ তৈরি করতে পারে, তবে এই দেশটির রাজনৈতিক বাস্তবতায় আরও জটিলতা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির প্রস্তাবের কথা বিবেচনা করছে ইরান। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত 2 মাসের সময়সীমার চেয়ে বেশি সময় পাওয়ার উপায় হিসেবে ইরান এই পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এক্সিওস নিউজ। গত বুধবার 9 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি না হলে সামরিক শক্তি প্রয়োগের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে লেখা এক চিঠিতে ট্রাম্প 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে ইরান মনে করে না যে একটি বিস্তৃত চুক্তি করার জন্য 2 মাস যথেষ্ট সময়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইস এক্সিওসকে বলেন, ইরানিরা মনে করেন যে ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন তার মধ্যে একটি টেকসই চুক্তি অর্জন করা অসম্ভব। তাই একটি চুক্তি চূড়ান্ত দিকে যাওয়ার পথ হিসেবে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বিবেচনা করা প্রয়োজন হতে পারে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে শনিবার থেকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে। তবে সরাসরি আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে দিয়ে ইরান ঘোষণা করে যে ওমানে হোয়াইট হাউসের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যস্থতা করবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তবে ট্রাম্প বিভিন্ন সময় বলে আসছেন যে ইরান যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে বোমাবর্ষণ হবে অথবা শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে চায় তুরস্ক। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে আঙ্কারা তার সেনাবাহিনীর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের খুচরা যন্ত্রাংশ, গোলাবারুদ এবং ইলেকট্রনিক্স কিনতে প্রস্তুত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার 9 এপ্রিল কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য পুনরুদ্ধারের জন্য তুরস্কের প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। ফিদান বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্টের সিদ্ধান্ত এবং আইনি সংশোধন উভয়ের প্রয়োজন হতে পারে। তার এই মন্তব্য যেন ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য আঙ্কারার প্রচেষ্টার ইঙ্গিত। তিনি বলেন, আঙ্কারা 6টি F-35 যুদ্ধবিমান পুনরুদ্ধার আশা করছে, যা মূলত তুর্কি বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু 2019 সাল থেকে ওয়াশিংটন তা আটকে রেখেছে। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বহিষ্কারের পর থেকে জেটগুলো বছরের পর বছর ধরে একটি গুদামে মজুত করা হয়েছে বলে জানা গেছে। তুরস্কের বিরুদ্ধে বর্তমান মার্কিন নিষেধাজ্ঞাগুলো 2020 সালে প্রশাসনের অধীনে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের মাধ্যমে আরোপ করা হয়েছিল।